তাহলে ন্যাচারালি এই প্রশ্নটা আসে যে আওয়ামী সিপিবির যে সিপিবি অংশটাকে বিপ্লবী সিরাজ শিকদার ন্যাশনাল এনিমি হিসেবে চিহ্নিত করলো, তাদেরই এক উত্তরসূরি তারই নামে প্রতি বিপ্লব ঘটানোর পায়তারা করে কি করে? অ্যাকচুয়ালি সে বিশাল একটা ট্রিকের আশ্রয় নিছে। সে জানে যে শেখ মুজিবের একটা আইকনিক রাইভাল হচ্ছে বিপ্লবী সিরাজ শিকদার, ফলে সে অনেক চিন্তা ভাবনা করে ওই অংশটাতে নিছে। এবং যখনই আপনি তার উপর রাগ করে সিরাজ শিকদারকে আক্রমণ করতে যাবেন, হটায় দিতে যাবেন, আপনি অ্যাকচুয়ালি গুম বিরোধী যে একটা আন্দোলন তারই বিরুদ্ধে সামিল হয়ে গেলেন। সিরাজ শিকদার ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ লেটেস্ট। অত্যন্ত চৌদনের বইরা এখন ভালো মানুষ, ভদ্র নম্র আচরণ করলেও অ্যাকচুয়ালি এই ঘরানার ছেলেপেলেগুলো অত্যন্ত উগ্র প্রকৃতির। মানে আওয়ামী ফ্যাসিস্ট যে কালচারাল এবং ইন্টেলেকচুয়াল উইং, তারা খুবই উগ্র ছিল। বিশেষ করে আমাদের 2010 পরবর্তী ক্যাম্পাস লাইফে এত ভয়ানক একটা পরিস্থিতি ছিল যে ক্যান্টিনে গরুর মাংস খাওয়া হারাম হয়ে গেছিল। ওই রাজা পরশুরামের আমলের মতো হয়ে গেছিল। বিজেপি পন্থী যে টিচাররা, হিন্দু টিচাররা বিজ্ঞানের নামে ওই বিজেপির এজেন্ডাকেই বাস্তবায়ন করতে বলতো কি তোমরা গরু খাওয়া বাদ দাও। অথচ গরু খাওয়া এমন কোনো সোয়াবের কাজ না, বা হযরত মুহাম্মদ গরু খাওয়া খেয়ে উনি নিজেও আসলে গরুর মাংস এভাবে খেতেন না, এবং এটা কোনো সোয়াবের কাজ বলেও জানবে। অ্যাকচুয়ালি এটা একটা সাংস্কৃতিক দ্বন্দ্ব। আমাদের কালচারাল পলিটিক্যাল যে মাইট, তার ভিত্তিই তো হচ্ছে আমাদের মূল্যবোধ, আমাদের বিশ্বাস, আমাদের জীবন আচারের যে জিনিসটাকে আমরা লালন করি, তো সেটাই তো আমাদের অ্যাকচুয়াল রিলিজিয়ন। আর ওই বিভীষিকার ওই সময়টাতে আরো বেশি করে করতাম এই জন্য যে যেহেতু আওয়ামী লীগ তাদের চাকরানি শুরু করে দিছে, এবং সিপিবি তো কাইন্ড অফ একটা কথাই আছে যে মানে সিপিবি ছাত্র ইউনিয়ন থাকলে বাংলাদেশের আসলে রয়ের এজেন্ট ওইভাবে দরকার নাই। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমরা চরম একটা থ্রেটের মধ্যে আছি, এবং যদি না আমরা এটাকে আঁকড়ে ধরি তাহলে উইল বি গন। যারা আসলে এই মেঘ মোল্লার জাতীয় ছেলেদের ট্রিক বুঝতে না পেরে, এই লাল সন্ত্রাসের শব্দের রাজনীতিটা বুঝতে না পেরে সিরাজ শিকদারের গ্রাফিতি মুছতে গেছিল, তারা বোঝাপড়ার ঘাটতি থেকে এটা করছে। আশা করব যে তাদের এক সময় আক্কেল হবে এবং কৌশলগত ভদ্রতা না দেখায় সত্যিকারের একটা ভদ্র মানুষ হবে। যখন এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আওয়ামী সিপিবি একটা ইসলাম বিরুদ্ধ শক্তি এবং মানবতা বিরুদ্ধ শক্তি অ্যাকচুয়ালি, তখনই তারা আবারও ওই যে ধর্মের ব্যবসা শুরু করছে। আমরা দেখলাম 32 নম্বরে কি করছে, হুজুর আসছে যে কোরআন খতম দিছে। পাসপোর্ট থেকে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল এই বাক্যটা যারা উঠায় দেয়, যারা ইসরায়েল থেকে ইন্টেলিজেন্স উইপন কেড়ে এদেশের মানুষের উপর নির্যাতন জুলুম চালানোর জন্য, যাদের প্রধান থট লিডারদের সবচেয়ে বড় এলাই হচ্ছে জায়নবাদীরা, তারাও পুরো দস্তুর ধর্ম ব্যাখ্যা করে। পক্ষান্তরে আমাদের কাছে ইসলাম হচ্ছে সুস্পষ্ট বোঝাপড়া, যাকে আশ্রয় করে আমরা জালেম এবং মাজলুমের পার্থক্যটা বুঝতে পারছি, এবং আমাদের ফাইট ঘোষ থেকে শুরু করে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত এর উপরই বজায় থাকবে। আমরা মার্কসের সীমিত দুর্বত্বতে বিশ্বাস করি না, কারণ একজন দরিদ্র বা একজন নিম্নবিত্ত মানুষও জালেম হইতে পারে। আমাদের আইডিওলজিতে জুলুম দুই প্রকার, যে নিজের উপর জুলুম করে এবং অন্যের উপর জুলুম করে। হোয়াট আ বিউটি! আমরা যাকে জুলাই যোদ্ধা বলবো তাকে ওরা জুলাই সন্ত্রাসী বললেই ওরা মনে করে যে রিয়েলিটি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ন্যায় সবসময় দল নিরপেক্ষ একটা ব্যাপার। আমার যদি এই পুরো মহল্লায় একটা বিশাল বড় দিঘি থাকে, তাহলে এই দিঘিতে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের একটা হক আছে যে এখান থেকে তারা মাছ খাবে, এই দিঘিতে তারা গোসল করবে, নৌকা নিয়ে ঘুরবে। কিন্তু কুত্তা লীগের ফিলোসফি হচ্ছে যে যখন আমার দিঘিটা আমার কন্ট্রোলে, তখন আমি লুটে বুটে খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি থাকে তোরা খাবি, না হলে তোরা মরিমুরকি খা। মানে এই ফরিদপুর, গোপালগঞ্জ আর এই বিভিন্ন জেলার বগুড়া টগুড়া সহ যারা পাক্কা আওয়ামী, এদেরকে গণহারে চাকরি, ব্যবসা আর এই অবৈধ ধান্দাবাজি দিছে, তো এরা এদের বিবেকের জায়গায় কম্প্রোমাইজ করে ফেলছে। অথচ এই টাকা পাচারের কারণে, এই শেয়ার মার্কেটের লুটের কারণে যে কত ফ্যামিলি বসে গেছে, কত সন্তান যে তার বাবা মায়ের ওষুধ কিনতে পারে নাই। তোর ঘরে চাকরি দিছে, তোকে ধান্দা ধরায় দিছে, তুই ভালো আছিস, তার মানে কি দেশ ভালো আছে? এরকম লক্ষ লক্ষ কেন 100টা ফ্যামিলিও যদি তার সম্ভব বিক্রি করতে বাধ্য হয়, তাহলে নির্ঘাত ওই একটা অপরাধেই তোদের কাছে থাপড়ায় অজ্ঞান করা উচিত, তোদেরকে জেলের ভিতরে ঢুকানো উচিত। আওয়ামী চরিত্রের আরেকটা জঘন্য দিক দেখেন, যখনই এটা দেখছে যে জাতিসংঘ থেকে যখন এটা এস্টাবলিশড হয়ে গেছে যে অ্যারাউন্ড 1,500-এর মতো শহীদ হয়েছে এবং 15, 20 বা 30 হাজার হচ্ছে পঙ্গু, আহত এই রকম হয়েছে, তখন তারা এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে জিয়া এবং জিয়ার অনুসারীরা 1971 সালে মুক্তিযুদ্ধে ঢুকে যে কাজটা করেছে, এই জুলাই সন্ত্রাসীরা জুলাই আন্দোলনে ঢুকে সেই কাজটাই করছে।
মানে এখন এটা প্রমাণ করার চেষ্টা করবে যে স্নাইপার দিয়ে গুলি করা বা নৃশংসভাবে মানে এত বেশি লাশ ফালানো, মানে ভাবটা এমন আমরা লাশ ফেলছি কিন্তু বেশি একটা ফেলি নাই। ওই জুলাই সন্ত্রাসীরা আর ওই গুপ্ত ঘাতকরা ভিতরে ঢুকে আমাদের নাম খারাপ করার জন্য এটা করছে। ওরা বুঝতেছে যে পাপ ওদেরকে কোন কোন দিক থেকে ঘিরে ধরতেছে, ওরা বুঝতেছে সেটা। আর এটা ঠিক যে জিয়াউর রহমান বা তার মতো লোকেরা 1971 সালে যে উদ্দেশ্যে যুদ্ধ করছে বা সিরাজ শিকদাররা যে উদ্দেশ্য করছে, এই আওয়ামী বা সিপিবিরা যুদ্ধের নামে যে ভনিতাটা করেছে যে সেইটাও তো আসলে পুরোই সাংঘর্ষিক। আপনি যদি ব্যাংকের ভল্ট লুট করে বিহারীদের টাকা পয়সা লুট করে দিল্লি কলকাতায় বসে হেমা মালিনীর সিনেমাও দেখেন, সেটাকে যদি যুদ্ধ মনেও করেন, তবুও ওদের যুদ্ধ আর এদের যুদ্ধ আসলে সম্পূর্ণ দুই মেরুর ব্যাপার ছিল। তেল এবং জল কখনো মেশে না। এরাই এমন সব সিচুয়েশন ক্রিয়েট করে যেখানে আপনি যুবলীগ, আওয়ামী লীগ বা ছাত্রলীগ করতে বাধ্য হবেন। মানে আপনার যদি বমিও লাগে তবুও আপনাকে দিয়ে শেখ কামালের বার্থডে কেক কাটাইবে, যাকে আসলে যার কোনো ইমেজ বলে আসলে কিছুই নাই। ঠিক এরাই আবার ওই সব ডিটসকে তুলে ধরে বলবে যে তুই না এক সময় আওয়ামী লীগ করতি, আপনি না এক সময় যুবলীগ করতেন। ঠিক একই কারণে আপনি দেখবেন যে এই যে শাওন, আওয়ামী হুমায়ুন আহমেদের বউ, সে কিন্তু একই রকম ভাবে আক্রমণ করতেছে ফারুকির বউতির সাথে। ওরাই বাধ্য করছে তাকে মুজিব সিনেমায় অভিনয় করতে। না করলেই তুই জামাতি, না করলেই তুই পিএনপি, মানে 71-এর চেতনা বিরোধী, মানে হচ্ছে 71 আর বাপের। এই যে সব কিছুকে মানে ব্যাংক থেকে শুরু করে সমস্ত সম্পত্তি বা যে কোনো ইভেন্টকে নিজের বাপের সম্পত্তি মনে করা, এটা দিয়েই প্রমাণিত হয় যে এরা একটা ট্রাইবাল মাদারচোদ গোষ্ঠী। সো অবধারিতভাবেই যারা সিভিলাইজড এবং যারা সিভিলাইজড হইতে চায় তাদের সাথে এই ট্রাইবাল মাদারচোদদের একটা সংঘর্ষ হবে, এবং যতক্ষণ না তারা হচ্ছে করিজিবল হবে ততক্ষণে এই সংঘর্ষ, এই আদর্শিক সংগ্রাম, যুদ্ধ এটা জারি থাকবে। অবতারপন্থী দল হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাই কিন্তু এক ওয়ান কাইন্ড অফ ডিসক্রিমিনেশন করেছিল শুরুতে। মানে তাদের সাথে সামহাও যাদের একটু সম্প্রীতি, যেমন ছাত্র ফেডারেশন বা ছাত্র শিবির, শুধু তাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করা, সেখানে কিন্তু ছাত্র দলকে কর্ডিয়ালি আহ্বান পর্যন্ত করা হয় নাই। এবং আরেকটা যে 5ই আগস্ট বিপ্লব পরবর্তী যে যমুনায় গিয়ে ছাত্র সংগঠনগুলোর যে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ, কেন সেখানে কি ছাত্র দল এগুলো থাকতে পারতো না? তারা কি 16 বছর এবং এই জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা কি বিপুলভাবে সক্রিয় ছিল না? এই জায়গাতেও ডিসক্রিমিনেট করছে। আপনি যদি শুরু থেকেই একটা দলকে তার যে যা সে ডিজার্ভ করে সেটুক না দিয়ে দূরে ঠেলতে থাকবেন, সে তো দিল্লি কেন, সে তো আমেরিকার কোলে গিয়েও উঠতে পারে, ওই ইউকের বলে গিয়েও উঠতে পারে। ল অব নেচার বলে একটা ব্যাপার আছে, এখান থেকে কেউ আসলে ছাড় পাবে না। কেন জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী ফ্যামিলির অনেক ছেলে মেয়ে, ডজন ডজন ছেলে মেয়ে কি পার্টিসিপেট করে নাই? সবাই তো আর মুনাফিকি করার জন্য ঢোকে নেয় বা তথ্য নেওয়ার জন্য ঢোকে নেয়, তারা তো বাই হার্ট অ্যান্ড সোল এখানে পার্টিসিপেট করছে এবং একটা গৌরবের অধ্যায়ে একটা অংশ হতে পারছে। যাক, এগুলো কোনো সংশোধনের অযোগ্য কোনো ব্যাপার না, অনেকের কাছে হাস্যকর লাগতে পারে, বাট ওই জুলাই আগস্ট আন্দোলনেরও প্রায় 6-7 মাস আগে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমেরিকার যে একটা বিকল্প উইং, তাদের যে দেশীয় দোসর, এই যে ছাত্র ইউনিয়ন বা দেখেন এরা কিন্তু সোশ্যাল ডেমোক্র্যাট, আমেরিকান এই ওবামা সোশ্যাল ডেমোক্র্যাট, ফলে এই দেশে যারা ওই একই আইডিওলজিকে ফলো করে তারা বলতে, এবং আমেরিকান ডেমোক্রেটদের মধ্যে অনেক পরিমাণে যে একটা লেফটি পিপল আছে এটা শত স্বীকৃত। আমাদের দেশের বিএনপিতে যেরকম সিরাজুল ইসলাম চৌধুরীর শিষ্যরা আছে, ঠিক একইভাবে আমেরিকাতেও আছে। ফলে আমার ওই জুলাই আগস্ট আন্দোলনের 6-7 মাস আগে একবার মনে হয়েছিল এটা কিছু মানুষের আচরণ দেখে যে এরা একটা সিগন্যাল পেয়ে গেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই তারা সিরিয়াসলি সরকার বিরোধী, যারা অ্যাকচুয়ালি যারা সরকার বিরোধী, যেমন মাহা মির্জা, তাদের ভিড়ে এরা লুকানোর চেষ্টা করতেছিল। আমার কাছে এই একটা ব্যাপার খুবই প্রি প্ল্যান্ড লাগে যে বেনজির, যার নামে এই যে বে নামে এত বড় একটা হেডামলা লোক, তার নামে একের পর এক কিভাবে রিপোর্ট প্রকাশিত হতে পারলো। মেবি যেহেতু তাদের এই মিলিটারির সাথে যোগ সাজস করে, মানে মিলিটারির বা আর্ম ফোর্সে থাকা এবং ব্যুরোক্রেসি বাস্টার্ডদের যারা আমানতের খেয়ালতকারী, এদের সাথে যোগ সাজস করে যেহেতু একটা এরকম আরেকটা রিগড ইলেকশনের একটা পায়তারা এদের ছিল, ফলে এটা এই প্ল্যানের একটা অংশ হিসেবে বেনজিরকে আউট করে দিছে কিনা, মানে নিরাপদে তুই সাইড হয়ে যা, এবং তোকে যেহেতু মাল পানি যেহেতু আছে এদের প্রচুর লুটের, ফলে টাকা তো ইউটিলাইজ করতে হবে, এবং বাংলাদেশে প্রচুর বেকার মানুষ, 2000 টাকার কাছে না হোক 2 লাখ টাকার কাছে তো অবশ্যই হার মেনে যায়। 1-2 কোটি টাকা দিলে তো কথাই নাই, কাপড় চোপড়ও খুলে দিবে। সো আমার কাছে মনে হয় একবারের জন্য এটা মনে হয়েছে যে থিংস আর কোয়াইট প্রিপ্ল্যান। একটা বিষয় কি, এই যে এত লাশ, এতগুলো মানুষ পঙ্গু হয়ে যাওয়া, এত মানুষের আমানতের লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া,
এই পিলখানার শহীদদের থেকে শুরু করে এ পর্যন্ত কতগুলো মানুষের বিসর্জন, এই যে ইকোনমির কোলাপস হয়ে গেল গত 16 বছরে, এই যে বিশ্ববিদ্যালয়গুলো পরিণত হলো কি সরকারি কেরানি তৈরির একটা কারখানায়, যখন কিনা তার নলেজ প্রোডাকশনের কর্মসংস্থান তৈরির একটা কারখানা হবার কথা ছিল। এইগুলো যদি আমরা ভুলে গিয়ে হেলায় হারাইতে দেই, তাহলে মনে হয় না আল্লাহ তাআলা আমাদেরকে কোনে ক্ষমা করবেন। কারণ একটা কথা আছে না যে মাজলুমের দোয়া আল্লাহ কখনো কি ফেলেন না। এখানে জামাত শিবিরের সবচেয়ে আগে যে লেসন নেওয়া দরকার, যে মাঠ দখলের পায়তারা, যে কোনো একটা ইভেন্টে মাঠ দখলের পায়তারা, তারেক জিয়া টিনের চালে কাউয়া, তারেক জিয়া সাউয়া, এই পজিশন থেকে তাদেরকে সরে আসতে হবে। একই সাথে বিএনপিকেও আক্কেল জ্ঞান রেখে পলিটিক্স করতে হবে। তাদের ভিতরে যে কালপিট এবং কম্প্রোমাইজিং চরিত্রগুলো আছে, এবং যে সিরাজুল ইসলাম চৌধুরীর যে চরগুলো আছে, বামপন্থী যে তথাকথিত বিএনপিগুলো আছে, এদেরকে সাইড করে পলিসি মেকিং করতে হবে। যথাযথ বিচারের আগেই যারা আওয়ামী পুনর্বাসনের জন্য এইসব লতিফ সিদ্দিকী পান্না টান্নাদের খুল্লা সমর্থন করছেন, তারা অ্যাকচুয়ালি গণহত্যা এবং লুটপাটের দোষর। শুধু মুখে মুখে সেক্সির প্রতিবাদ আপনাকে সামাজিক ঘৃণা থেকে বাঁচাবে না। এই সেক্সি প্রতিবাদীরাই পান থেকে চুন খুসলেই নির্বাচন দাবি করেছে। বিএনপি যখনই সংস্কারে মনোযোগী হয়েছে, তখনই বিএনপিকে টেরিফাই করতে আওয়ামী দোসরদের মাধ্যমে তারা আইন শৃঙ্খলার অবনতি করেছে, এবং এভাবেই তারা সাম্য হত্যার প্রেক্ষাপট রচনা করছে। এই সেক্সি প্রতিবাদীরাই আসলে সাম্যের প্রকৃত হত্যাকারী। যা প্রতিযোগিতা বিএনপি বা ভাই জামাত, আপনারা এগুলো ওই নির্বাচনের পরে কইলেন। আপনার বিগার এনিমি, আপনার কমন এনিমিকে আপনি কখনো ভুলে যায়েন না। নিজেদের ভেতরে এতটা কামড়াকামড়ি করেন না যে ইশরাকের জনপ্রিয়তাও শেষ, ওই আসিফ মাহমুদেরও জনপ্রিয়তা শেষ, মিটার ডাউন। কিন্তু জামাতের ওই কর্মীটার বাম নেত্রীকে বা বাম কর্মীকে এভাবে লাথি দেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নবীজিকে মানেন দাবি করেন আপনারা, তো নবীজি কি যুদ্ধক্ষেত্রে কোনো নারী, শিশু, এমনকি কোনো গাছপালাতে আঘাত করার অনুমতি দিয়েছিলেন কখনো? আপনাকে তো অলরেডি ওই ছাত্রলীগের যে টোকাইগুলো 15 জুলাই 2024 নৃশংস জঘন্যভাবে হামলা করছিল আমাদের বন্ধের উপর, আপনার সাথে তো ইকুয়েট করবে। আপনি তো অ্যাকচুয়ালি অভ্যুত্থানের ইমেজের ক্ষতি করলেন, আর সেই লোকটাকে নাকি ফুলের সংবর্ধনা দিচ্ছে। একে তো কান ধরে উদ্বোস করানো উচিত। এটা পৃথিবীব্যাপী একটা স্বীকৃত ব্যাপার যে বিপ্লবী দল লাইক কিউবাতে যেমন ছিল বা ইরানের আইআরজিসি যেমন, তারা কিন্তু ওই পলিটিক্যাল পার্টি গঠন করে না। তারা একটা নৈতিক একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকে, এবং তারা খুব বেশি প্রোডাক্টিভ থাকে, অনেক ক্রিয়েটিভ থাকে। বিজ্ঞান, শিল্প, সাহিত্য এই নিয়ে এইভাবে তারা বিপ্লবের পক্ষে, অভ্যুত্থানের পক্ষে তাদের অবদানগুলো রাখতে পারে। এটাই আমরা সাজেস্ট করছিলাম। রক্ষী বাহিনীর মতো আইআরজিসিকে, ইসলামিক গার্ড ফোর্স, যেটা আরেকটা রক্ষী বাহিনী, সেটাকে কেউ থুতু দেয়নি। পক্ষান্তরে তারা কি করলো, যে একটা পলিটিক্যাল পার্টি গঠন করলো, এবং যখনই করলো তখনই আওয়ামীরা এটা প্রচার করতে পারলো, বা জনগণের মতে এটাই এস্টাবলিশড হলো যে এরা আসলে কোটা মোটার জন্য কিছু করে না, এদের ধান্দা ছিল সচিবালয়। এদের অনেকের হাতে এখন আইফোন, এরা বেশ ভালো টাকা পয়সার মালিক হয়ে গেছে। ইট ইজ ট্রু, কোটা আন্দোলন একটা মহান আন্দোলন, এবং স্বৈরাচার পতনের আন্দোলন আরো বড় মহান আন্দোলন। কিন্তু আপনার স্ট্র্যাটেজিক কারণে আপনি আজকে নিজেকে কাদের সাথে ইকুয়েটেড হতে দিচ্ছেন। ইট ইজ ইউর ফল্ট না। আওয়ামীরা এইভাবে প্রচার করতেছে তাই আমার আওয়ামীর চোখে ভালো থাকার জন্য এমনটা করতে হবে, নো। আপনি আসলে এটা ব্লান্ডার করেছেন। আপনি ভাই পলিটিক্স করবেন, আপনারা 5-10 বছর পরে করতেন। ইনকিলাব মঞ্চ আছে না, দে আর ডুইং কোয়াইট ওয়েল। আপনি এমনি তো ভোটের মাঠে এমন কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন না, কিন্তু কি করলেন, মাঝখান থেকে নিজের গাটা নোংরা করলেন। আওয়ামী লীগের বিপরীতে একটা গ্রহণযোগ্য দল হয় তো, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য দল হয় তো কথা, তাই না? ফলে ওই স্ট্র্যাটেজিতে আগালে আপনার এটাও পূরণ হইতো, বিপ্লবী একটা ফোর্স হিসেবেও থাকতে পারতেন, আবার ওই অভাবটাও, ওই ভ্যাকুয়ামটাও পূরণ করতে পারতেন। আমাদের রিলেটিভরাও কিন্তু যথেষ্ট মজার আছে। তাদের ভিতর কি ভয়ানক পরিমাণ দ্বিচারিতা দেখেন। এরাই বলবে যে এই যে অভ্যুত্থান পরবর্তী যারা সচিবালয় লেভেলে বারান্দায় হাঁটাহাঁটি ঘোরাঘুরি শুরু করছে, ধান্দাবাতি শুরু করছে, এরা অ্যাকচুয়ালি কোটা বা এসবের জন্য কিছু করে না। অ্যাকচুয়ালি তাদের দরকার ছিল বড়লোক হওয়া, সচ্ছল হওয়া, অ্যান্ড সো আবার ঠিক একই রিলেটিভগুলোকে আপনি দেখবেন যে আপনি কেন ওই বারান্দায় হাঁটাহাঁটি কইরা 2-4টা টাকা আর্ন করতে পকেট ভরতে পারলেন না, এইটাকে তারা আপনার আবার ফেইলিয়ার হিসেবে কাউন্ট করতেছে। দিস ইজ বাংলাদেশ। গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে তারেক রহমানের উপর লাইফ থ্রেটেনিং অ্যাটাক এগুলো হতেই পারে, অতীতেও হতেই পারে, প্লট থাকতেই পারে, কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়া সত্ত্বেও যখন সেনাবাহিনী যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখতেছিল না, যখন পদ্মা মহলে এই সমালোচনা চাওয়ারগুলো যে ফ্যাসিবাদের দোসররাই আসলে ইফেক্টিভ কোনো কিছু করতে বাধা দিচ্ছে সো দ্যাট ইন্টারিম এবং এই অভ্যুত্থানের বদনাম হয়, তখন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এই অনুমান করার আমার স্বাধীনতা আছে যে ওই সময়ে অ্যাকচুয়ালি সুব্রত বাহিনীর কেসটাকে এনে
অ্যাকচুয়ালি তারেক রহমানকে থ্রেট করা হয়েছে। যেহেতু বিএনপি ওই সময় আওয়ামী এবং এদেশের ব্যুরোক্রেসি এবং আর্ম ফোর্সের দোসরদের সাথে কোঅপারেট করতেছিল না, এরই শাস্তি স্বরূপ প্রকারান্তরে আসলে তাকে থ্রেট করা হয়েছে। এরকম মেজর মেজর পলিটিক্যাল সাইনগুলোই আপনাকে বলবে যে আপনার একটা বিপ্লবী রেভলিউশনারি ক্যারেক্টার দরকার। এনসিপির অন্যতম সিরিয়াস একটা ব্লান্ডার হচ্ছে গোপালগঞ্জ ইনসিডেন্ট, যেখানে এই পদযাত্রায় অনেক ভালো রেসপন্স পাওয়ার পরে হঠাৎ মানে কুরকুরি উঠলো এবং গোপালগঞ্জে হেডন দেখাতে গেল। অ্যাকচুয়ালি কি যে ফোর্সকে তারা হচ্ছে সহযোগিতার জন্যই নিয়ে গেছে, তারা কতটুকু সহযোগিতা করছে এটা তদন্ত বের হয়ে আসবে, বাট চারটা লাশও পড়ছে, কিন্তু আলটিমেটলি তো আসলে অভ্যুত্থানের ক্ষতি হয়েছে। তারা যত বড় গোপালী যত বড় ফ্যাসিবাদী হোক না কেন, আপনার তো মানে এই লিথাল উইপন ব্যবহার করে তাদেরকে মারার অধিকার নাই। তারা তো আর অ্যাটলিস্ট আপনার উপর লিথাল উইপন ইউজ করে নেবে। আপনার কোনো আর্ম ফোর্সের কাউকে গিয়ে আহত করেছে মারণাস্ত্র দিয়ে? করেনি তো। জাতিসংঘের প্রতিনিধি দল যখন আসলো সেই সময়ে রাজনীতিটা খেয়াল করেন, তখন কিন্তু একমাত্র এমন একটা যে শিবিরের নেতৃবৃন্দই হচ্ছে যে পুরো অভ্যুত্থানকে বৈপ্লবিক অভ্যুত্থানে পরিণত করছে, এমন একটা অ্যাপিয়ারেন্স তৈরি হইল। কিন্তু জাতিসংঘ হচ্ছে স্টিল চাইনিজদের দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত, এবং এদের মতলব আসলে এরা যে কোন লং টার্মের জন্য কি ধরনের কুপরিকল্পনা করে রাখে, এটাই অন্তত আমাদের আন্দাজ করা উচিত। এই এরাই আজ থেকে 10-15 বছর বা 2-4-5 বছর পরে হয়তো বলবে যে যেহেতু এই অভ্যুত্থানে শুধুমাত্র শিবিরের নেতৃবৃন্দই লিড দিছিল, ফলে এটা আসলে দক্ষিণপন্থীদের অভ্যুত্থান ছিল, এবং সারা দেশে আসলে ওই দক্ষিণপন্থার ডানপন্থা উগ্র ডানপন্থা এসবের উত্থান হয়েছে। অলরেডি এই ফ্যাসিবাদের দোসর যারা সেক্সি প্রতিবাদী যারা, তারা কিন্তু 5ই আগস্টের পর থেকে এটা প্রমাণ করার চেষ্টা করতেছে। ফলে ওই দুয়ে যখন 4 হয়ে যাবে, এদেশের বামপন্থীরা অ্যাকচুয়ালি জায়েরিস্টদেরই এলাই, ফলে তখন কিন্তু আমাদের জন্য একটা বড় রকমের থ্রেট চলে আসবে। ফলে এই গোপালগঞ্জ ইনসিডেন্টের মতো ঘটনা, যেটা আসলে জাতিসংঘ মানবাধিকার কমিশন টাইপের একটা হিপোক্রেট এবং বিধ্বংসী একটা সংস্থার এখানে ভিত্তি গড়ে দেবে যে আমরা আজীবন ডিফেন্সিভই থেকে যাচ্ছি, এরকম একটা অবস্থা। দিস ইজ বুলশিট। কারণ আপনাকে যদি ভারত একটা পরাশক্তি, আঞ্চলিক পরাশক্তি, এটাকে এই থ্রেট মোকাবেলার জন্য টার্কি, ইরান, পাকিস্তান এই ধরনের মিলিটারি মাইটের সাথে আমাদের কোয়ালিশন করতে হয়, তো তাই করতে হবে। বিকজ ইন্ডিয়া আসলে অনেকগুলো রাষ্ট্রের একটা ফেডারেশন, এবং দে আর ব্যাকড বাই দি জায়নিস্ট। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে আধা সামরিক প্রশিক্ষণ শুরু করতে হবে। সেটা ওই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা যাবে না, আমাদেরকে রাইট নাও এখন থেকে এটা শুরু করতে হবে। এমনকি কোনো একটা সাংগঠনিক উদ্যোগ ছাড়াও আমাদেরকে ব্যক্তি উদ্যোগে আমাদের আসলে এই প্রশিক্ষণগুলো নিজে ইউটিউব থেকে দেখে হলেও এটা শুরু করতে হবে। এতে স্বাস্থ্য ভালো থাকবে, দেশের সভেরেন্টিও রক্ষা হবে ইনশাল্লাহ।